এসআইআরে অরিজিনাল ভোটার নাম ৮০ লক্ষ লোকের নাম বাদ দিয়ে দেবে, আর আর ভুয়ো ভোটারের নাম ঢোকানোর কাজ হচ্ছে এসআইআরে। কেন করছেন এটা অনেকেই বলছেন যে দেখেছো ওরা খুব শক্তিশালী। সামাদ সাহেব আমার বহু পুরনো পরিচিত। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো যে জমিয়ত উলেমা হিন্দ শতাধিক বছরের পুরনো সংগঠন, যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য অকাতরে এই সংগঠনের নেতা কর্মীরা জীবন দিয়েছেন। সেই সংগঠন 2004 সাল থেকে সেচ বিরোধী আন্দোলন, যখন ওই সালিমরা সব জমি নিচ্ছিল তার বিরুদ্ধে আন্দোলন, পরে আপনার ওই সিঙ্গুরের কৃষক আন্দোলন, এবং সর্বশেষ নন্দীগ্রামে যে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি হয়, সেই প্রতিরোধ কমিটি তৈরির যে সভা, সেই সভা হয়েছিল সামাদ সাহেবের এতিমখানায়। দুদিন ধরে সেই সভা হয় এবং সেই সভার আহ্বায়ক ছিলেন মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। হ্যাঁ, মানে এখনও মনে রেখেছেন যে অনেক নাম নিয়ে আলোচনা হচ্ছিল, তো আমি তখন বললাম যে ভূমি উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন মানে আটকাতে হবে, তাহলে নামটা কি হওয়া উচিত? ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। পরে সবাই বললেন হ্যাঁ হ্যাঁ ছোটন, আপনি যেটা বলেছেন এটাই, এবং বাইরে প্রচুর সাংবাদিক অপেক্ষা করছিলেন। পরদিনই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হলো ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি ওই এতিমখানাতে, নন্দীগ্রামে এতিমখানাতে তৈরি হয়েছে। ফলে জমিয়ত উলেমা হিন্দের সঙ্গে আমার সম্পর্ক 2 দশকেরও বেশি, এবং সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে ওঠা সংগঠন। আজও কঠিন সময়, আমি কেন কঠিন সেটা বলবো, তার আগে বলবো যে প্রথমে নিজেরা আশ্বস্ত থাকবেন, আশ্বস্ত হবেন। চারিদিকে যেভাবে আতঙ্কিত মানুষ, আতঙ্কের কারণ আছে, আমি পরে আমার ব্যাখ্যায় বলবো। আজকে সময় কম, অন্য সময় এই সেজের উপর বৈঠক ডাকলে আমি বলবো, এই এসআইআরের উপর বৈঠক ডাকলে আমি বলবো। প্রথমে আমার আবেদন হচ্ছেন, আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। আমরা ভারতবর্ষে আছি, ভারতবর্ষে থাকব, কেউ আমাদের, কোনো শক্তি আমাদের এই অধিকার কেড়ে নিতে পারবে না। যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে সংগঠন অংশগ্রহণ করেছেন, যারা আজকে দিল্লিতে ক্ষমতায় আছে, আপনারা জানেন যে আরএসএস সংঘ পরিবার, তারপরে জনসংঘ, পরে বিজেপি হয়েছে, এরা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। তো তারা এখন আমাদের কাছ থেকে নাগরিকত্ব জানতে চাইছেন, যারা ব্রিটিশের দালালি করেছেন। ফলে আতঙ্ক ছড়াবার চেষ্টা করছেন, আতঙ্কিত হবেন না। এক। দ্বিতীয়ত, আমরা নীতিগতভাবে এই এসআইআরের, আমি মানবাধিকার কর্মী, এই এসআইআরের বিরোধী। কেন বিরোধী? সামাদ সাহেব উল্টে দিন তো, এই লাল বইটা। হ্যাঁ, কেন বিরোধী? ভারতবর্ষের নির্বাচন যে আইনে হয়, সেই আইন হচ্ছে এইটা, এই মোটা এই আইনের বই। এই আইন অনুযায়ী ভারতবর্ষের নির্বাচন পরিচালনা হয়। এই আইন অনুযায়ী আপনার ভোটার তালিকা তৈরি হয়, সবটাই এই আইনে আছে। ফলে এটাকে ইংরেজি নাম হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট 1951, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইন। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, যেহেতু এখানে অনেক মিডিয়ার মানুষজন আছেন, চ্যালেঞ্জ জানাচ্ছি, এবং আমরা প্রায় জুলাই মাস থেকে সমস্ত সবাই বলছি, এই এসআইআরটা গোটাটাই বেআইনি, গাজোয়ারি, গুন্ডামি করে নির্বাচন কমিশন কার্যত বিজেপির বাহিনী হিসেবে কাজ করছে। যদি বলেন ছোটনবাবু, আমি আইনের বই খুলে দেখিয়ে দেবো, যদি কেউ চ্যালেঞ্জ করেন যে এখানে পরিষ্কার বলা আছে। আমি এই আইনের বইয়ের পরেও নির্বাচন কমিশন নিজস্ব যে বই আছে, আমি আপনাদের সেই বইয়ের একটা অংশ দেখাবো। দুটোই এখানে ভালো।
এই বইটা 2023 সালে নির্বাচন কমিশন এই বইটা ছাপিয়েছে, এবং আমাদের মতো আপদরা, ওরা জানে না এই এত মোটা ইংরেজিতে বই বলো খবরই রাখবে না, কিন্তু কিছু আপদ তো থাকেই। আমরা খুঁজে খুঁজে এসব বই বার করেছি। এই 2023 সালে, মানে আজ থেকে মাত্র 2 বছর আগে, সেইখানে ইলেকশন কমিশন নিজে কি বলছেন আপনাদের দেখাচ্ছে। 48 পাতায় দেখুন, এই বইয়ের 48 পাতায় দেখুন, তাতে বলছে টাইপ অফ রিভিশন, কত রকমের সংশোধন হয়, কত রকমের সংশোধন হয় নির্বাচন কমিশন তার বইয়ের 48 পাতায় তিনি দেখাচ্ছেন, এবং ছবি করে করে, ছবি দিয়ে এরকম এঁকে এঁকে দেখাচ্ছে 4 রকম। কি কি? এক নম্বর হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন, মানে IR, ইন্টেন্সিভ রিভিশন হয় 1 নম্বর। 2 নম্বর বলছেন সামারি রিভিশন, সংক্ষিপ্ত কখনো কখনো হয়। 3 নম্বর বলছেন স্পেশাল সামারি রিভিশন, বিশেষ সংক্ষিপ্ত সংশোধন। পার্টলি সামারি, পার্টলি ইন্টেন্সিভ, অংশত আংশিক সামারি এবং আংশিক নিবিড়। কোথাও স্পেশাল কথা দেখলেন? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইলেকশন কমিশন কোথাও বলেছে? তার বই তো, এটা তো আমাদের বই নয় যে বন্দি মুক্তি কমিটি কিংবা আব্দুল সামাদ এখানে আসাতে আমার হাতে ধরিয়ে দিয়েছে, এমন তো না, ইলেকশন কমিশনের বই কোথাও নেই। এরা পুরোটাই গাজোয়ারি করে করছে। এবং উদ্দেশ্যটা কি? যেমন গাছের ফল দেখলে বোঝা যায় গাছটা কি, উদ্দেশ্যটা কি? ইতিমধ্যেই বিহারে SIR হয়েছে এবং দেখা গেছে সেখানে 80 লক্ষ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। আর একই সঙ্গে ইলেকশন কমিশন, আমাদের কাছে অভিযোগ আছে, নানা সময় মানুষ অভিযোগ করে যে বিভিন্ন রাজনৈতিক দল 5টা 10টা করে ফলস ভোটার ঢোকায়। এটা অভিযোগ। ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন ভোটার তালিকায় ভুয়া নাম ঢোকাচ্ছে, ফলস নাম ঢোকাচ্ছে। আমি অন রেকর্ড বলছি, আমাদের কাছে এরকম 5.5 লক্ষ নাম আছে। যে এইটা এখানে বুথ, এই বুথে আপনার নাম আছে, আবার পাশের বুথেও নাম আছে। কদিন আগে যখন বিহারে নির্বাচন হয়েছে, দেখবেন বিহারে বিজেপি নেতারা তারা ভোট দিয়ে বেরিয়ে ভোটের ছবি দেখাচ্ছেন, টুইট করছেন। এমন অনেক নেতা আছে যিনি হরিয়ানার ইলেকশনে ভোট দিয়েছেন, তখন টুইট করে দেখিয়েছেন, ছবি তুলে বন্ধুদের মধ্যে প্রচার করেছে, আমি হরিয়ানায় ভোট দিয়েছি। সেই রকম লোক আবার, সেই বিজেপি নেতা আবার বিহারের নির্বাচনে ভোট দিয়ে সে আঙুল দেখিয়ে বলছে আমি ভোট দিয়েছি। কি করে হলো? দিল্লিতে ভোট দিয়েছে এমন নেতা, বিজেপির নেতা, তারা নিজেরা টুইট করে বলছে আমি বিহারে ভোট দিলাম। সে ভুলে গেছে যে তার আগে সে দিল্লিতে দিয়ে এসেছিল, সেই ছবি যে কেউ রেখে দিয়েছে। পরবর্তীকালে যখন সে ওটা দেখাচ্ছে, তখন অন্যরা দেখালো যে আপনি তো দিল্লিতে ভোট দিয়েছিলেন। 5.5 লক্ষ এরকম কখনো শুনেছেন ইলেকশন কমিশন ভুয়া ভোটার ঢোকায়? SIR এর উদ্দেশ্য হচ্ছে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে দেয়া, আর হচ্ছে জালি ভোটার, ভুয়া ভোটার ঢোকানো। আমরা নাম ধরে ধরে বলতে পারবো। একটা বাড়িতে 800 ভোটারের নাম আছে নাকি? এবং বিহারে দেখবেন জাতপাতের নানা বিভাগ আছে। যেমন চামারদের সঙ্গে ব্রাহ্মণরা থাকে না, ব্রাহ্মণদের সঙ্গে শূদ্ররা থাকে না, এটা হিন্দু ধর্মের সব আছে। একই বাড়িতে ব্রাহ্মণ, চামার থেকে আরম্ভ করে এমনকি মুসলমান পর্যন্ত একটা বাড়িতে 800 ভোটার। আমাদের বন্ধুরা রিপোর্টার্স কালেকটিভ বলে একটা সংগঠন, সে তার সাংবাদিকরা সেই বাড়িতে গিয়েছে, বাড়ির লোকের সঙ্গে কথা বলেছে।
কথা বলেছেন, বলে না আমাদের তো 10 জন ভোটার, কেউ বলছেন 8 জন ভোটার। তখন রিপোর্টার্স কালেকটিভ দেখাচ্ছেন এই দেখুন আপনার বাড়ির ঠিকানায় 800 ভোটারের নাম আছে। তাহলে বুঝতে পারছেন কি করতে চাইছে? এটা কি শক্তির লক্ষণ? বিজেপি যদি জানতো যে ভোটেই আমি জিতবো, তাহলে এটা করতে লাগে? এটা করতে লাগে? অনেকেই বলছেন দারুণ শক্তিশালী, দেখলেন তো বিহারও দখল করে নিল, কি ভয়ঙ্কর শক্তি। বাবা, শক্তির যদি উৎস হয়, আমরা মনে করি শক্তির উৎস জনগণ, সেই জনগণের উপর ভরসা নেই কেন? তুমি জানো সুযোগ পেলে জনগণ তোমায় ভোট দেবে না। আমি বললাম ছোটন দাস কি এটা গল্প করছে? না, গয়া জেলায়, বিহারের একটা জেলার নাম গয়া, সেই গয়া জেলায় 10টা আসন আছে, 10টা এমএলএ সিট আছে। গয়া জেলায় 2,45,000 অরিজিনাল ভোটারের নাম কেটে বাদ দিয়ে দিয়েছে। 10টা আসনে 2020 সালে বিধানসভা, বিহার বিধানসভা নির্বাচনে 10টা আসনেই আরজেডি মানে বিরোধী দল, বিজেপি বিরোধী দল, ইন্ডিয়া জোটের দল, তারা 10টা আসনেই জিতেছিল। এবারে গয়া জেলার 10টা আসনেই বিজেপি এবং এনডিএ জোট জিতেছে। 2.5 লক্ষ ভোট বাদ মানে 10 দিয়ে ভাগ করুন, প্রত্যেকটা বুথে প্রত্যেকটা আসনে 25,000 ভোটারের নাম কেটে বাদ দিয়ে দিয়েছে। ফলে কোথাও 200, কোথাও 600, কোথাও 800, খুব বেশি ভোটে বিজেপি যে জিতেছে সেটা হচ্ছে 8,000 ভোট। এবার মিলিয়ে নিন যদি ওই 25,000 ভোট থাকতো এবং তারা যদি ভোট দিতে পারতো, তাহলে এই 10টা আসনের রেজাল্ট কি হতো? ফলে রেফারি নিজেই প্লেয়ার হয়ে গেছে, ইলেকশন কমিশনই গোল দিতে লেগেছে। যার কাজ ফাউল করলে প্লেয়ারকে লাল কার্ড দেখানো, হলুদ কার্ড দেখানো, সে নিজেই খেলোয়াড় হয়ে গোল পোস্টে গোল ছুটছে। ফলে বিষয়টা কিন্তু যে কারণেই আমাদের কাজ হচ্ছে, যে কর্মসূচিটা জমিয়ত উলেমা হিন্দ নিয়েছেন, ওরা চাইছে নাম বাদ দিতে। আমরা নীতিগতভাবে বিরোধিতা করছি। ইলেকশন কমিশন জানেন, এই যে 11টা বা 12টা, এখন আবার 13টা হয়েছে, 13টা এর মধ্যে এপিক কার্ড কেন নেই? শুনলে চমকে যাবেন। 2012 সালে আমি আজকে আনিনি, ইলেকশন কমিশনের অর্ডার আছে, বলছে এপিক কার্ড লাইফ টাইম সার্টিফিকেট সারা দেশে, ইলেকট্রনিক ফটো আইডেন্টি কার্ড, যেটা এপিক কার্ড ভোটার কার্ড বলে, ইলেকশন কমিশন তার 2012 সালে ইলেকটোরাল ম্যানুয়ালে বলছে যে এই কার্ডটা সারা জীবনে, আমি একবার করা মানেই ওটা আমার সারা জীবন লাইফ টাইম সার্টিফিকেট। সেই নিজের দেয়া সার্টিফিকেটটা প্রথমে বাদ দিয়েছে। ভাবুন, ও নিজেই বলেছে 2000। এবং আপনারা জানেন যে টিএন সেশন যখন ইয়েতে ছিলেন তখন উনি এটা চালু করেছিলেন। টিএন সেশনে একটা বিখ্যাত বই আছে, সেই বইয়ের নাম হচ্ছে আপনার থ্রু দ্য ব্রোকেন গ্লাস। এবং সেই সময় আরও কঠিন সময় কেন বলছি, সেই সময় ইলেকশন কমিশনের বিরুদ্ধে 6টা মামলা হয় দিল্লি এবং হরিয়ানাতে। এই আজকে যেমন নাম বাদ দিয়ে দিয়েছিল, সেই সময় 42,000 লোকের নাম বাদ দিয়েছিল। সেই সময় সুপ্রিম কোর্ট সত্যিকারের আদালত হিসেবে, সত্যিকারের সংবিধানের রক্ষাকর্তা হিসেবে সুপ্রিম কোর্টে 5টা মামলা হয়, 6টা মামলা হয়। দুঃখ করে সেশন সাহেব লিখছেন তার আত্মজীবনীমূলক বই থ্রু দ্য ব্রোকেন গ্লাস, সেই বইতে লিখছেন এই 6টা মামলার মধ্যে 5টাতেই নির্বাচন কমিশন পরাজিত হয়েছিল, হেরে গিয়েছিল। 42,000-এর নাম বাদ দিয়ে দিয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছে যে তুমি নাম বাদ দিতে পারো না। এই যে এখন বলছেন না আপনি নাগরিক কি নাগরিক নয়, এই যে 2000, এরা এত মিথ্যে কথা বলে। 2003 সালে বিহারে এসআইআর হয়েছিল, কে বলেছে? ইলেকশন কমিশনারকে যতগুলো সাংবাদিক সম্মেলন হয়েছে, প্রত্যেক সাংবাদিক সম্মেলনে
সাংবাদিকরা প্রশ্ন করেছে, আচ্ছা হয়েছিল 2003-এ বিহারে যে এসআইআর হয়েছিল, একটু দয়া করে তার অর্ডার কপিটা দেবেন তো, সরকারি কাজ তো অর্ডার কপি থাকে। উত্তর দেয়নি। আমাদের বন্ধুরা আরটিআই করেছিল, আরটিআই করে জানতে চেয়েছিল, উত্তর দেয়নি। পরে সাংবাদিকরা লাগাতার প্রশ্ন করাতে একদিন বলল ওটা হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। যেদিন বললেন তার কয়েকদিন বাদেই আমাদের বন্ধু যোগেন্দ্র যাদব, কালকে তাকে নিয়ে কলকাতায় আমরা মিটিং করছি, যিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন, যোগেন্দ্র যাদব, তিনি দেখালেন 64 পাতার সেই রিপোর্ট, আমার কাছেও আছে। সে 64 পাতা রিপোর্ট। ইলেকশন কমিশন কি বেমালুম, এরা বাঞ্চ অফ লায়ার, বেমালুম মিথ্যা কথা বলে গেল যে আমাদের কাছে নেই। পরে আমরা এখন তো সব জায়গায় দেখাচ্ছি, সেটাও তাতে কি লেখা আছে জানেন? স্পেশাল রিভিশন অফ ইন্টেন্সিভ নেচার। এসআইআর হলো, একসঙ্গে ছোট ইংরেজি করলে হলো এসআইআর হয়, স্পেশাল রিভিশন অফ ইন্টেন্সিভ নেচার। এবং তার 32 নম্বর প্যারায় বলছেন এনুমারেটরের কাজ, এই যে আজকে বিএলওদের কাজ, এনুমারেটরের কাজ নয় নাগরিকত্ব জানতে চাওয়া। পরিষ্কার আপনি দেখে নেবেন, কেউ যদি চ্যালেঞ্জ করে আমি পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। তার 32 নম্বরে বলছে যে কোনো বিএলও, ইলেকশন কমিশনের কাজই নয় আপনার নাগরিকত্ব যাচাই করা। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী ছিলেন টি সাইলো, তার রাজ্যেই এখন যেমন শুভেন্দুরা চেঁচাচ্ছে বাইরের লোক। তো সেই সময় নাগাল্যান্ড তৎকালীন মুখ্যমন্ত্রী টি সাইলো ইলেকশন কমিশনকে চিঠি লিখছে, ইলেকশন কমিশনকে চিঠি লিখে বলছে আমার রাজ্যে বাইরের ভোটারে ভর্তি হয়ে গেছে, ইলেকশন বাইরের না লোক এসে ঢুকে পড়েছে, তারা ভোটার হয়ে গেছে, তারা দেশের নাগরিক নয়। ইলেকশন কমিশন উত্তর দিচ্ছেন, চিঠি লিখে উত্তর দিচ্ছেন। এইটা আমাদের কাছে সেই ইলেকশন কমিশনের চিঠি এর মধ্যে আছে। ইলেকশন কমিশন লিখছে যে নির্বাচন কমিশনের কাজ নয় কারুর নাগরিকত্ব যাচাই করা, কারুর নাগরিকত্ব যাচাই করা ইলেকশন কমিশনের, ইংরেজিতে বলছেন পারভিউয়ের মধ্যে পড়ে না। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখুন, মুখ্যমন্ত্রী হিসেবে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখুন, স্বরাষ্ট্র দপ্তরের কাজ হচ্ছে নাগরিকত্ব যাচাই করার। ফলে যদি বলেন যে এত কথা বলছি কেন, বলছি এই কারণেই যে এই গভীর ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র ইলেকশন কমিশন নিজে বিজেপির লোক হিসেবেই কাজ করছে। বিহারে যাদের বাদ দিয়েছে, প্রথম থেকে কেউ ভাবছিলেন যে খালি মুসলমানদের বাদ দেবে। বিহারে 20% মুসলমান, 80 কোটির মধ্যে 80 লক্ষ বাদের মধ্যে 20 লাখ মুসলিমদের নাম বাদ গেছে, বাকি 60 লক্ষ দলিত, আদিবাসী এবং নিম্নবর্গের হিন্দু মানুষজন। ফলে এরা হিন্দুদেরও শত্রু, হিন্দু ধর্মের শত্রু, ভারতবর্ষের দলিত, আদিবাসী, মুসলমানদের শত্রু ইলেকশন কমিশন। ফলে আমাদের কাজ দুমুখী। একদিকে যেমন এইসব বলছি, সঙ্গে সঙ্গে ওরা চাইছে কি নাম বাদ দিয়ে দিতে। তাহলে আমাদের কাজ কি? আপনার নিজের নাম নিজে ফর্ম ফিল আপ করবেন, ঠিকঠাক ফর্ম ফিল আপ করবেন, এবং প্রতিবেশী এবং পরিচিত হোক অপরিচিত হোক, আপনাদের আমি স্যালুট জানাই যে ইতিমধ্যে সংবিধান গণতন্ত্রের জয় অবিস্মরণীয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিশ্চিতভাবে আমরা জিতব। ওরা ভয় পেয়েছে দেখে এই আক্রমণ করছে, ওরা আরও ভয় পাবে, আমরা আরও সংগঠিত হব। আমাদের জয়, সংবিধানের জয়, গণতন্ত্রের জয়, নরেন্দ্র মোদী অমিত শাহের পরাজয়, দুটোই সুনিশ্চিত। ধন্যবাদ।